প্রথম প্রশ্ন কি আছে, আমি এই ঘাসে বসে থাকি। কে, কখন, কেন ঘাসে বসে থাকে? আচ্ছা, এই যে ধরনের প্রশ্নগুলো যখন তোমরা লিখবে তখন প্রথমেই লিখে নেবে যে জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত আকাশের 7টি তারা কবিতাটি থেকে এই লাইনটি নেওয়া হয়েছে। তারপরে এটা লিখে নেওয়ার পরে তারপরে প্যারা করলে প্যারা করে লিখবে কে বসে থাকে না, কবি জীবনানন্দ দাশ আকাশের 7টি তারা। আচ্ছা, কখন যখন লিখবে তখন লিখবে আকাশের 7টি তারা যখন ফুটে উঠছে, অর্থাৎ সন্ধ্যার সূচনা লগ্নে, যখন দিনের আলো নিভে আসছে এবং সন্ধ্যা শুরু, সেই সময় কবি সেই ঘাসের ওপরে বসে থাকছেন সেই সন্ধ্যার সৌন্দর্যকে উপলব্ধি করবার জন্য। আচ্ছা, কখন কেন ঘাসে বসে থাকেন, তাহলে কখনের আলোচনা হলো। এরপরে আসবো কেন ঘাসে বসে থাকেন। কারণ এবং কখনের মধ্যে আরো যেটা তোমাদের লিখতে হবে সেটা হলো যে যখন কবি বর্ণনা করছেন সেই সন্ধ্যাকালীন সময়ে, সেই সন্ধ্যাকালীন মেঘকে কবি বলছেন কামরাঙা লাল মেঘ। এই কামরাঙা লাল মেঘ যখন গঙ্গাসাগরে মিশে যাচ্ছে তখন তার রং হয়ে উঠছে মৃত মণিয়ার মতো লাল। এই বর্ণনার কথা তোমাদের লিখতে হবে কখনের মধ্যে। আর কেন, কারণ আজন্ম প্রকৃতিকে ভালোবেসেছে কবি, এই প্রকৃতির কাছে ফিরে যেতে চেয়েছেন তিনি আজন্ম। এই ভালোবাসা থেকে, এই নিবিড়তা থেকে তিনি সেই পরমা প্রকৃতির সৌন্দর্যকে উপলব্ধি করার আকাঙ্ক্ষা থেকে তিনি ঘাসে বসে রয়েছেন। এই কারণেই তোমাদের এটা 3টে পার্ট ওয়াইজ তোমাদের লিখতে হবে। তাহলে প্রথমে লিখলে কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, তারপরে কে বসে আছেন না কবি বসে আছেন, তারপরে কখন বসে আছেন না সেই সময় তোমাকে লিখতে হবে যে কামরাঙা লাল মেঘের কথা এবং মৃত মণিয়া পাখির কথা, এবং যেটি গঙ্গাসাগরে ডুবে যাচ্ছে। এরপরে সেই কখনের পোর্শনটা লেখার পরে কেন বসে থাকেন না, সেই প্রকৃতির রূপ রস গন্ধ স্পর্শকে কবি নিজের করে আস্বাদ করতে চায়, এই কারণেই তিনি ঘাসের ওপর বসে রয়েছেন। চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্ন, আমি এই ঘাসে বসে থাকি। যখন কবি বসে থাকেন তখন বাংলার প্রকৃতির রূপ কেমন? তাহলে যখন কবি ঘাসে বসে থাকেন তখন বাংলার প্রকৃতির রূপ কিরকম ছিল? কবি সেই মেঘকে, এই সূর্যাস্তের সময় মেঘকে কবি বলেছেন কামরাঙা। কামরাঙা ফল তোমরা দেখেছো নিশ্চয়ই, পাকা কামরাঙার রং হয়ে থাকে লাল রঙের। সেই মেঘকে কবি তুলনা করেছেন কামরাঙা ফলের সঙ্গে, কামরাঙা লাল ফলের সঙ্গে। এই মেঘ যখন গঙ্গাসাগরে ডুবে যাচ্ছে তখন তার রং হয়ে উঠছে আরো গাঢ়, যাকে কবি তুলনা করেছেন মৃত মণিয়া পাখির সঙ্গে। তাহলে কখন কবি ঘাসে, এবং তারপরে সেই কেশবতী কন্যার আগমন ঘটছে, অর্থাৎ বাংলার সন্ধ্যার আগমন ঘটছে। এই কথাই কিন্তু তোমাদের একটু ডিটেলসে লিখতে হবে, এবং অবশ্যই প্রকৃতির কথা, প্রকৃতির যে টুকরো টুকরো অনুষঙ্গগুলো কবি ব্যবহার করেছেন এই কবিতায়, সেগুলো কিন্তু বিশেষ করে লিখতে হবে। চলে যাচ্ছি 3 নম্বর প্রশ্ন। 3-এ দেখো কামরাঙা লাল মেঘ কথাটির তাৎপর্য কি? কামরাঙা লাল মেঘ কথাটির তাৎপর্য হলো এখানে যে সূর্যাস্তের সময় অর্থাৎ গোধূলি লগ্নে যে মেঘকে দেখতে পাওয়া যায় সেই মেঘের রং হয়ে থাকে লাল। কারণ সূর্যের যে রিফ্লেকশন বা প্রতিফলন ঘটে সেই মেঘে, সেই মেঘের রং হয়ে থাকে কার মতন? লাল। এই যে চিত্রকল্পের ব্যবহার, এই চিত্রকল্পের ব্যবহারে কবি সিদ্ধহস্ত, তাই তিনি অসম্ভব সুন্দর চিত্রকল্প নির্মাণ করেন। রবীন্দ্রনাথের পরে জীবনানন্দ দাশের এই চিত্রকল্প নির্মাণ ক্ষমতা দেখে সবাই মুগ্ধ হয়েছিল, এবং বুদ্ধদেব বসুও জানিয়েছিল যে তার কাব্য বর্ণনা বহুল, এবং সেই বর্ণনা বহুল এবং চিত্রবহুল। এই চিত্রবহুলতার পরিচয়, বর্ণবহুলতার পরিচয়, চিত্র রূপময়তা আমরা তার পরতে পরতে, তার কবিতার পরতে পরতে দেখতে পাই। দেখে নেব 4 নম্বর প্রশ্ন। 4-এ কি আছে? মৃত মণিয়ার সঙ্গে কামরাঙা লাল মেঘের তুলনা করার কারণ কি? কারণ মৃত, দেখো একই ধরনের প্রশ্ন। প্রথমে অবশ্যই কাব্যগ্রন্থের নাম, কোন কবিতার, এই উৎসটা লিখে নেবে, তারপরে তোমরা ব্যাখ্যা করবে। তাহলে দেখো একই ধরনের কিন্তু প্রশ্নগুলো আসছে, কিন্তু তোমাদের একটু গুছিয়ে উত্তরটা করতে হবে। কিভাবে করবে না, লাল মেঘের তুলনা করার কারণ কি? কারণ এই যে সময়ের পরিবর্তন, এই পট পরিবর্তন কবি
কিছু গ্রাম বাংলারই একদম চিত্রকল্প দিয়ে ব্যবহার করেছেন, যার মধ্যে কোনো রকম বৈভব নেই, মানে তুচ্ছাতি তুচ্ছ একদম অনুষঙ্গ ব্যবহার করেছেন, যেগুলো গ্রাম বাংলার প্রাণের সম্পদ, মাটির কাছাকাছি মিশে থাকা সম্পদ। সেই সমস্ত সম্পদগুলোকে কবি তার কবিতায় নিয়ে এসেছেন এবং তার মধ্যে দিয়েই কবি তার সেই সন্ধ্যাকালীন রূপের পট পরিবর্তনকে অপরূপভাবে ব্যাখ্যা করে চলেছেন। দেখে নেব 5 নম্বর প্রশ্ন। 5-এ কি আছে? বাংলার সন্ধ্যাকে নীল ও শান্ত অনুগত বলার কারণ কি? এই ধরনের প্রশ্ন আমরা কোথায় আলোচনা করেছিলাম? এসএকিউ টাইপ কোশ্চেন্সও আলোচনা করেছিলাম। তাহলে বাংলার সন্ধ্যাকে নীল, শান্ত, অনুগত এই কারণেই বলেছেন কারণ সেই সন্ধ্যাকালীন রূপ হলো গিয়ে কি ধরনের? সেটা হলো নীল, অর্থাৎ রোম্যান্টিকতার প্রতি এক মোহময়ী আবেদন নিয়ে আসছে। এই আবেদনকে কবি নীল বলেছেন এবং কবিতায় কবির যদি তোমরা পড়ো তাহলে দুটো রঙের ব্যবহারও পাই, একটা হলো লাল এবং এই নীল। এই দুটো রং এক অদ্ভুত সুন্দর চিত্রময়তা নির্মাণ করেছে কবিতার মধ্যে এবং অবশ্যই বলছেন তাকে শান্ত এবং অনুগত, কারণ এই সন্ধ্যাকালীন রূপের মধ্যে কোনো কোলাহল নেই, কোনো নাগরিক সভ্যতার যাপন নেই, তার সঙ্গে এটি হয়ে উঠেছে অনুগত, কারণ এর কোনো পরিবর্তনও নেই। এই পরিবর্তনহীনতাকে কবি অনুগত শব্দটির মাধ্যমে ব্যাখ্যা করেছেন। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, তাৎপর্য বিশ্লেষণ করো। এখানে কেশবতী কন্যাকে, সেই হলো বাংলার সন্ধ্যা হয়ে এসেছে এখানে কেশবতী কন্যা। জীবনানন্দ দাশের বহু কবিতাতেই বাংলার প্রকৃতি এক কন্যার রূপ ধারণ করেছে, এখানেও কিন্তু তার অন্যথা হয়নি। আকাশে সাতটি তারা কবিতাতেও বাংলার সান্ধ্যকালীন যে সৌন্দর্যের কবি বর্ণনা দিয়েছেন সেই বর্ণনার মধ্যেও পাই এক কেশবতী কন্যাকে, অর্থাৎ এক মানবী রূপকে আমরা প্রকৃতির সাথে মিলেমিশে যেতে দেখি। এখানেও প্রথমে যেমন সন্ধ্যাকালীন রূপের বর্ণনা তোমাদের দিতে হবে, তারপরে আসতে হবে সেই অন্ধকারের নিবিড়তা প্রসঙ্গে, অর্থাৎ যখন সেই অন্ধকার নিবিড় হয়ে গ্রাম বাংলার কাছে সেই বাংলাদেশের বুকে নেমে আসে, তখন তুই সেই নিবিড়তাকে বোঝাতে কবি কেশবতী কন্যার সঙ্গে তুলনা টেনেছেন। এই কেশবতী মানে কি? যার মাথায় অনেক চুল আছে, অর্থাৎ সেই অন্ধকারের নিবিড়তাকে আমরা এই লাইনের মধ্যে দিয়ে বুঝতে পাচ্ছি। তাহলে এই ধরনের অনুষঙ্গের মধ্যে দিয়ে বাংলার সান্ধ্যকালীন রূপকে এক অপরূপ চিত্রময়তার সঙ্গে কবি আমাদের সামনে তুলে এনেছেন এবং শুধুমাত্রই কেশবতী কন্যা নয়, তার রূপ, রস, গন্ধ, স্পর্শের কথাও কিন্তু আমরা তার প্রতিটা লাইনে লাইনে পেয়ে থাকি। তাহলে এভাবেই তোমাদের এই উত্তরটা করতে হবে। চলে যাচ্ছি 7 নম্বর প্রশ্ন। 7-এ কি আছে দেখো? আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে, কবির এমন কথা বলার কারণ উল্লেখ করো। কারণ কবি তো বসে রয়েছেন সেই ঘাসের ওপর, সেই প্রকৃতির সেই সুন্দর প্রকৃতিকে, সেই সন্ধ্যাকালীন রূপকে উপলব্ধি করবেন বলে, তার প্রাণের আরাম নেবে বলেন। সেই কারণেই কবি সেই ঘাসের উপর বসে রয়েছেন এবং সেই সময় যে গোধূলি লগ্ন, সেই গোধূলি লগ্নে কি দেখা যাচ্ছে না? সূর্যাস্ত হচ্ছে। এই সূর্যাস্তের রং হয়ে উঠছে কামরাঙা লাল থেকে আস্তে আস্তে যখন তা গঙ্গাসাগরে মিশে যাচ্ছে তখন তা হয়ে যাচ্ছে মৃত মণিয়ার মতন গাঢ় লাল। এরপরেই নেমে আসছে সেই কেশবতী কন্যার সেই চুলের স্পর্শ, যে চুলের স্পর্শকে কবি আসলে নিবিড়, অন্ধকারের নিবিড়তা বোঝাতে কবি ব্যাখ্যা করেছেন এবং তার সঙ্গে সেই অন্ধকার যখন পড়ছে কবির মুখের ওপর এসে তার বলেছেন মুখের পরে এবং তার চোখের পরে কবির সেই অন্ধকার নেমে আসছে। এই অন্ধকারকে কবি যেন নিজের করে স্পর্শ করতে যায়। তাই তিনি এই কথা বলেছেন যে কবির এমন কথা বলার কারণ কি? এই অন্ধকার নেমে আসা প্রসঙ্গেই কিন্তু কবি এমন কথা বলেছেন। চলে যাব 8 নম্বর প্রশ্ন। পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখেনি কো? কোন কন্যাকে দেখেনি? না, পৃথিবীর কোন পথ বাংলাদেশের এই সান্ধ্যকালীন রূপকে আর কোথাও দেখতে পাইনি। তার কারণ কবিতার মধ্যে কবির এক স্বাদেশিকতা বোধ আমরা লক্ষ্য করি এবং তোমরা যদি খুব ভালো করে কবিতাটা পড়ো তাহলে বুঝতে পারবে যে বাংলাদেশের অতি তুচ্ছ তুচ্ছ কিছু অনুষঙ্গ, যেগুলি, যে গাছপালার ব্যবহার, যে সমস্ত শব্দবন্ধ, যে সমস্ত গন্ধ স্পর্শের কথা কবি উল্লেখ করেছেন তা একদমই বাংলার প্রাণের সম্পদ।
তাহলে এগুলোর মধ্যে দিয়ে আসলে এই ধরনের রূপের স্পর্শ কবি আর কোথাও, এই ধরনের গন্ধ স্পর্শ তিনি আর কোথাও খুঁজে পাননি। তাই তিনি বলেছেন যে পৃথিবীর কোনো পথে কন্যারে দেখিনি তো। তাহলে কোন কন্যাকে দেখেনি কবি? সেই কেশবতী কন্যাকে, বাংলার নীল সন্ধ্যার সেই শান্ত অনুগত রূপকে কবি দেখেননি। তার রূপের বর্ণনা দাও। তাহলে তার রূপের বর্ণনা তোমাদের কিভাবে দিতে হবে? তার রূপের বর্ণনা দিতে হবে এইভাবে যে তার যে রূপ, সেই অন্ধকারের নিবিড়তা তার প্রথমে এসে পড়ছে কবির চোখের এবং মুখের পরে, তারপরে তা ঝরে পড়ছে হিজলে কাঠালে জামে। কবি বলছেন হিজলে কাঠালে জামে কেশবতী কন্যার চুলের স্পর্শ এসে পড়ে, তার চুমা ঝরে পড়ে অবিরত। তাহলে এই কথাই বলতে হবে যে পৃথিবীর কোনো পথে তিনি এই ধরনের রূপের স্পর্শ দেখতে পাননি। আসলে এই প্রকৃতির আবহমান হৃদয় থেকে সন্ধ্যার এক বিশেষ সন্ধ্যাকে কবিতার বিষয় হিসাবে নির্বাচন করে তিনি সেই সন্ধ্যাকেই আবার আবহমান কালের কাছে পৌঁছে দিয়েছেন কবি। দেখে নেব তার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে কি রয়েছে? দেখি নাই অত বলতে কবি কি না দেখার কথা বলেছেন? দেখি নাই অত অজস্র চুলের চুমা হিজলে কাঠালে জামে ঝরে অবিরত। তাহলে সেই যে অন্ধকারের স্পর্শ, সেই সন্ধ্যার রূপটি কিন্তু বারে বারে ফুটে উঠছে প্রত্যেকটা লাইনে লাইনে। তাহলে এভাবেই তোমাদের লিখতে হবে যে যে এই কবিতার মধ্যে এই স্বাদেশিকতা বোধ, এই প্রকৃতি চেতনা এবং নিসর্গ প্রকৃতির প্রতি এক অসীম ভালোবাসা বাংময় হয়ে উঠেছে। তাহলে বলতে কবি কি না দেখার কথা বলেছেন? না, এই সান্ধ্যকালীন সৌন্দর্য কবি পৃথিবীর আর অন্য কোথাও খুঁজে পাননি, যা তিনি পেয়েছেন তার বাংলাদেশে, তার মাটির কাছাকাছিতে। সেই আবহমান কালের কথা, সেই আবহমান কালের সময় থেকে সেই বাংলাদেশের সেই সন্ধ্যাকালীন রূপই এক অপূর্ব, এক অনির্বচনীয় রূপ নিয়ে ধরা দিয়েছে তার কবিতায়। এবং অবশ্যই তিনি এই অনির্বচনীয় রূপকেই আর কোথাও দেখতে না পাওয়ার কথাই বলেছেন। দেখে নেব 10 নম্বর প্রশ্ন। কার অজস্র চুলের চুমা কোথায় কিভাবে ঝরে পড়ে? কার অজস্র চুলের ঝুমা ঝরে পড়ে বলতো? সেই অন্ধকারের স্পর্শ, সেই সন্ধ্যাকালীন রূপ ঝরে পড়ে হিজলে কাঠালে জামে। এই হিজল কাঁঠাল জাম হলো বাংলাদেশের প্রকৃতির নিজস্ব সম্পদ, প্রকৃতির গাছগাছালি। তোমরা নিশ্চয়ই এই গাছগুলোকে চেনো। জাম গাছ, যেমন জামের একটি ফল দেখতে পাওয়া যায়। হিজল গাছ জলা জায়গার মধ্যে দেখতে পাওয়া যায়। কাঁঠাল তো তোমাদের খুবই পরিচিত, তোমরা অনেকেই এই গাছ এই ফল খেতে ভালোবাসো। তাহলে কবি এই 3টি গাছের কথা বলেছেন, তাতে বলেছেন কি অজস্র চুলের চুমা হিজলে কাঠালে কিভাবে ঝরে পড়ে? না অবিরত। তাহলে কোথায় কিভাবে ঝরে পড়ে? অবিরত শব্দটা কিন্তু তোমাদের এখানে অবশ্যই ব্যবহার করতে হবে। এই অবিরত ঝরে পড়া আসলে সেই অন্ধকারের নিবিড়তা, সেই ঘনায়মান অন্ধকারকেই প্রতিফলিত করেছে বা তার প্রতিবিম্বরূপ এক ধরনের চিত্রবন্ধ তৈরি করেছে। 11 নম্বর প্রশ্ন। জানি নাই এত বলতে কবি কি না জানার কথা বলেছেন? জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। এই রূপসীর চুলের বিন্যাস, সেটা কে? এই রূপসী তো সেই বাংলার সন্ধ্যাকালীন নারী মূর্তি। এই সন্ধ্যাকালীন নারী মূর্তির যখন আবির্ভাব হয় তখন প্রকৃতির কিছু পট পরিবর্তন দেখতে পাওয়া যায়, তার রূপ রস গন্ধ স্পর্শের কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায়। এই কথাই কিন্তু বলেছেন যে বলতে কবি কি না জানার কথা বলেছেন। এই যে স্নিগ্ধ গন্ধ, এই স্নিগ্ধ গন্ধ যে আর কোথাও এরকম সৌন্দর্য নিয়ে আবির্ভূত হয় তা কবি কখনোই কোনো জায়গায় দেখতে পাননি। তাই বলেছেন কবি জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। এবং এখানে কবি যে শব্দগন্ধগুলো ব্যবহার করেছেন, যে মৃদু গন্ধ অর্থাৎ হাঁসের পালক স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, নরম ধানের গন্ধ, এই সমস্ত অনুষঙ্গগুলোও কিন্তু তোমরা অবশ্যই নিয়ে আসবে। দেখে নেব 12 নম্বর প্রশ্ন। বঙ্গ প্রকৃতির স্নিগ্ধ গন্ধ কবি কোন কোন অনুষঙ্গে উপলব্ধি করেছেন? তাহলে দেখো, বঙ্গ প্রকৃতির স্নিগ্ধ গন্ধ জাস্ট কিছুক্ষণ আগেই আমরা আলোচনা করলাম যে কি কিসের মধ্যে উপলব্ধি করেছেন। না, বঙ্গ প্রকৃতির স্নিগ্ধ গন্ধ পাওয়া যাচ্ছে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, কলমি এক ধরনের হলো শাক, সেই শাকের গন্ধ, হাঁসের পালক স্বর, স্বরও হলো এক ধরনের তৃণজাতীয় ঘাস, হাঁসের পালক স্বর, চাঁদা সরপুটিদের, চাঁদা হলো এক ধরনের ছোট মাছ, মিষ্টি জলের মাছ, সরপুটি একটু বড় মাছ। তাহলে এই সমস্ত যে গন্ধ, এগুলোকে বলছে মৃদু গন্ধ। এই গন্ধ কবিকে আশ্রয় দেয়, কবিকে নিয়ে যায় সেই পরমা প্রকৃতি, সেই নিসর্গ সৌন্দর্য আস্বাদনের জন্য।
কাছে, বা সেটাকেই কবি, সেই প্রকৃতিকে, সেই সান্ধ্যকালীন রূপকেই কবি উপলব্ধি করতে চায়। তাহলে বঙ্গ প্রকৃতির স্নিগ্ধ গন্ধ কবি কোন কোন অনুষঙ্গে ব্যবহার করেছেন, অবশ্যই যেগুলো তোমাদের লিখতে হবে, অবশ্যই যখন পরে ব্যাখ্যা করবে কিন্তু যেগুলো লিখতে হবে, যে শব্দবন্ধগুলো লিখতে হবে, তা হলো হাস্যের পালক স্বর, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ এবং নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, এই প্রসঙ্গগুলো কিন্তু তোমাদের নিয়ে আসতে হবে। এবারে দেখে নেব 13 নম্বর প্রশ্ন। পৃথিবীর কোন পথে, এই পথের মাঝে কবি কি কি দৃশ্য দেখেছেন? পৃথিবীর কোন পথে, এই পথের মাঝে কবি কি কি দৃশ্য দেখেছেন? না, এই পথের মাঝে কবি দেখতে পেয়েছেন এই সমস্ত যে গন্ধগুলো, এই মৃদু গন্ধ, হাঁসের পালক স্বর, চাঁদা সরপুটিদের মৃদু গন্ধ, লাল লাল, কবি এছাড়াও বলছেন লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, বা কিশোরের পায়ে দলিত মুথা ঘাস, এই সমস্ত প্রসঙ্গগুলো কিন্তু কবি নিয়ে এসেছেন এই কবিতার মধ্যে একদম শেষের স্তবকে। তাই বলছেন যে পৃথিবীর কোনো পথে এমন সৌন্দর্য, এমন নিবিড়তা, এই সন্ধ্যাকালীন সৌন্দর্য কবি আর কোথাও খুঁজে পাননি। এই পথের মাঝে কবি দেখতে পেয়েছেন সেই বৈভবহীন তুচ্ছাতি তুচ্ছ জিনিসপত্রের মধ্যে, অনুষঙ্গের মধ্যে বাংলার প্রাণের সঞ্চার। চলে যাব 14 নম্বর প্রশ্ন। 14তে কি আছে? হাঁসের পালক স্বর, পুকুরের জল, এগুলো ছাড়া আর কি কি চিত্রকল্প কবি কবিতায় উল্লেখ করেছেন? না, প্রথমে অবশ্যই কাব্যগ্রন্থের নাম দেবেন, তারপরে কি বলবে, দেখো এখানে যেগুলো দেয়া হয়নি, এখানে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, এই দুটো যেমন দেয়া হয়নি, তেমনি হাঁসের পালক স্বর, চাঁদা এবং সরপুটিদের মৃদু ঘ্রাণ, এইগুলো কিন্তু এখানে দেয়া হয়নি। ফলে এই চিত্রকল্পগুলো কিন্তু কবি কবিতায় উল্লেখ করেছেন। কারণ তোমাদের প্রশ্নে আছে, দেখো এগুলো ছাড়া আর কি কি চিত্রকল্প, তাহলে এগুলো যা দেওয়া আছে তার সাথে যেগুলো নেই, যে চিত্রকল্পের ব্যবহার নেই, সেই চিত্রকল্পের ব্যবহারগুলো তোমাদের তুলে ধরতে হবে। এবং তারপরে তোমরা লিখতেই পারো ব্যথিত ফলের, বটের ফলের ক্লান্ত নীরবতার কথা, বা মুথা ঘাসের কথা, পায়ে দলিত মুথা ঘাসের কথা, এগুলোও তোমরা লিখতে পারো। তবে ওগুলো কিন্তু আগে লিখে নিতে হবে, লিখে নিয়ে ব্যাখ্যা করতে হবে। চলে যাচ্ছি 15 নম্বর প্রশ্ন। ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, তাৎপর্য ব্যাখ্যা করো। এই ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা আমরা কোথায় পেয়েছিলাম? না, লাল লাল বটের ফলের মধ্যে। আসলে প্রকৃতি তো আমাদেরকে দিয়েই চলেছে, এই দেয়া তার অবিরাম, আমরা শুধু নিয়েই চলেছি, কিন্তু প্রকৃতিও তো ক্লান্ত হয়। এই দিনের শেষে, অর্থাৎ দিনান্তে এসে প্রকৃতিও যেন কোথাও ক্লান্ত হয়ে পড়ছে। ঝরে পড়া লাল লাল বটের ফলের মধ্যে সেই নীরব ক্লান্তি ব্যক্ত হয়ে উঠছে। এই নীরবতার ভাষাকে, এই নীরব ক্লান্তিকে যেন ফুটিয়ে তুলছেন কবি লাল লাল বটের ফলের ঝরে পড়া দিয়ে। এই প্রসঙ্গে লিখতে হবে তার সঙ্গে মুথা ঘাসের কথা, অর্থাৎ পায়ে দলিত মুথা ঘাস। এই মুথা ঘাসের এক অদ্ভুত সুন্দর গন্ধ রয়েছে। এই পায়ে দলিত মুথা ঘাসের মধ্যে দিয়েও এক ধরনের বেদনাবোধ, এক ধরনের যন্ত্রণাবোধ, প্রকৃতিকে নিষ্পেষণ করবার ক্লান্তি কবি ফুটিয়ে তুলেছেন তার শব্দবন্ধের মধ্যে দিয়ে। এরই মাঝে বাংলার প্রাণ, কার মাঝে বাংলার প্রাণ খুঁজে পান কবি? কার মাঝে বাংলার প্রাণ খুঁজে পায়? নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো যে এই যে প্রকৃতির যে টুকরো টুকরো অনুষঙ্গগুলো কবি ব্যবহার করেছেন, সেই টুকরো টুকরো অনুষঙ্গের মধ্যে দিয়েই কবি সেই সান্ধ্যকালীন রূপকে, অর্থাৎ বাংলার সেই প্রকৃতিকে, সেই সন্ধ্যাকালীন প্রকৃতিকে কবি খুঁজে পেয়েছেন। এগুলো কিসের মধ্যে থেকে খুঁজে পেয়েছেন? না, সেই হাঁসের পালক স্বর, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, এই সবের মধ্যে দিয়েই কবি খুঁজে পেয়েছেন সেই সান্ধ্যকালীন প্রকৃতির রূপকে, সেই বাংলাদেশের রূপ, সেই নিসর্গ সৌন্দর্য, রূপ রস গন্ধ স্পর্শ নিয়ে আবির্ভূত হয়েছেন। এর মধ্যেই কবি খুঁজে পেয়েছেন বাংলার প্রাণের স্বরূপ বা প্রাণের স্পন্দন। এটাই এভাবে তোমাদের লিখতে হবে। চলে যাচ্ছি 17 নম্বর প্রশ্ন। 17 কি আছে? আমি পাই টের। আমি কে? এখানে আমি বলতে স্বয়ং জীবনানন্দ দাশের কথাই বলা হয়েছে, এবং তোমরা এরকম প্রশ্ন বহুবার পেয়ে এসেছো। এরপরে দেখো, তিনি কি কি টের পান? তিনি কি কি টের পান? যে গন্ধের কথা বলা হয়েছে, সেই সমস্ত গন্ধ, সেই মৃদু ঘ্রাণ, এই যে প্রকৃতির যে পট পরিবর্তনের যে চিত্রকল্প কবি ব্যবহার করেছেন, একদম প্রথম থেকে তোমরা যদি দেখো, সেই যে সূর্যাস্ত যখন নিভে আসছে, অর্থাৎ সূর্যাস্ত যখন গঙ্গাসাগরের বুকে
মিলিয়ে যাচ্ছে এবং তারপরে আস্তে আস্তে ঘনায়মান হচ্ছে অন্ধকার, এবং তারপরে এই যে চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, এই যে এই চিত্রকল্পের মধ্যে দিয়ে আমরা যেন ছবির মতন আমাদের সামনে সেই পল্লীর সন্ধ্যা প্রকৃতি আমাদের কাছে হাজির হয়। তাহলে আমি পাই টের বলতে সেই সমস্ত শব্দবন্ধের মধ্যে দিয়ে কবি সেই সন্ধ্যার সূচনা লগ্নকে কবি খুঁজে পাচ্ছেন। তাহলে কখন টের পান? যখন আকাশে 7টি তারা অর্থাৎ সপ্তর্ষি মণ্ডলের আবির্ভাব হচ্ছে, সেই সময় তিনি বুঝতে পারছেন যে পল্লী প্রকৃতির বা এই বাংলাদেশের যে রূপের পরিবর্তন, সন্ধ্যাকালীন রূপের পরিবর্তন, সেটার মধ্যে দিয়ে কবি টের পাচ্ছেন যে এই সময় আকাশে 7টি তারা ফুটে উঠবে। চলে যাব 18 নম্বর প্রশ্ন। 18তে কি আছে? আকাশে 7টি তারা কবিতায় কবির প্রকৃতি চেতনার পরিচয় ফুটে উঠেছে, যা প্রকৃতি চেতনার যে পরিচয় ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। তাহলে আমরা জানি প্রকৃতিপ্রেমী কবি একজন জীবনানন্দ দাশ। তার বেশিরভাগ কবিতায় তোমরা যদি পড়ো, রূপসী বাংলার কাব্যগ্রন্থের বহু কবিতার মধ্যে দিয়ে সেই বাংলাদেশের প্রাকৃতিক সাম্রাজ্য, সেই প্রকৃতি প্রেম, প্রকৃতির কাছে এক ধরনের আশ্রয়প্রিয়তা লক্ষ্য করতে পারবে। এই কবিতাটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। এই কবিতার মধ্যে দিয়েও সেই প্রকৃতি চেতনা একটি, আমরা দেখেছো যে এই আবহমান সময়ের মধ্যে থেকে একটা সন্ধ্যাকালীন রূপকে কবি ফুটিয়ে তুলেছেন, তার কবিতার বিষয় হিসাবে নির্বাচন করেছেন এবং তাকেই পৌঁছে দিয়েছেন কি আবার আবহমান কালের দরজার সামনে। তাহলে এই যে পথ চলা, এই পথ চলার মধ্যে দিয়ে এবং যে শব্দবন্ধের ব্যবহার, যে চিত্রকল্পের ব্যবহার, যে সমস্ত উপমার তুলনা করেছেন, সেই উপমাও কিন্তু হয়ে উঠেছে একেবারে তুচ্ছাতি তুচ্ছ গ্রাম বাংলার জিনিস। এই সবের মধ্যে দিয়ে কবির এক প্রকৃতি চেতনা ব্যক্ত হয়ে ওঠে, কারণ কবি নিজেও ভেবেছেন এবং জীবন দিয়ে উপলব্ধি করেছেন, সত্যি তো প্রকৃতি ছাড়া আমরা কি বা কতটুকুই বা, আসলে প্রকৃতি ছাড়া আমরা সত্যি সবাই খুব অসহায়। এবং যে সময় দাঁড়িয়ে কবি এই কবিতাগুলো লিখছেন, সেই সময় তোমরা জানো যে বিশ্বযুদ্ধের সময়, এবং সেই সময় থেকে কবি ফিরে পেতে চেয়েছেন সেই গ্রাম বাংলার প্রকৃতির কাছে বা প্রাকৃতিক স্পর্শকে কবি ফিরে পেতে চেয়েছেন, তাকে আগলে রাখতে চেয়েছেন নিজের হৃদয় দিয়ে, জীবন দিয়ে। চলে যাব 19 নম্বর প্রশ্ন। 19-এ কি আছে দেখো? আকাশে 7টি তারা কবিতায় প্রকৃতি ও মানুষ কিভাবে মিলেমিশে একাকার হয়ে কবির অনুভূতিতে ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো। কবিতায় প্রকৃতি ও মানুষ কিভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে। তোমরা দেখেছো যে বাংলার সান্ধ্যকালীন রূপকে কবি তুলনা করেছেন কার সাথে? না কেশবতী কন্যার সঙ্গে। অর্থাৎ সেই সন্ধ্যা যেন যে মায়াবী মূর্তি নিয়ে আবির্ভূত হয়েছে, সেও যেন এক কন্যা স্বরূপা। এবং তারপরে আমরা দেখেছি কিশোরীর চাল ধোয়া ভিজে হাতের প্রসঙ্গ বা কিশোরের পায়ে দলিত মুঠা ঘাসের প্রসঙ্গ। আসলে প্রকৃতি এবং মানুষ এটা তো একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, এক অঙ্গাঙ্গী বন্ধনে নিজেদের মধ্যে যুক্ত। অর্থাৎ প্রকৃতি যেমন সত্য, তেমন মানুষের অস্তিত্বও যেন তার সাথে মিশে রয়েছে। এই কবিতার পরতে পরতে কিন্তু আমরা তার ছবি সেই চিত্রকল্পের ব্যবহারই ফুটে উঠতে দেখি। এবং জীবনানন্দ দাশের বহু কবিতাতে আমরা নারীকে সেই প্রকৃতির রূপ হিসাবে খুঁজে পেয়েছি। যেমন তোমরা বনলতা সেন যদি পড়ে থাকো, তাহলে বনলতা সেনও দেখবে চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অর্থাৎ একজন মানবী মূর্তি যেন প্রতিভাত হয়ে উঠেছে। এই কবিতাও কিন্তু সেইখান থেকেই দেখতে পাচ্ছি যে প্রকৃতি এবং মানুষ একে অপরের সঙ্গে এক অঙ্গাঙ্গী বন্ধনে, নিবিড় বন্ধনে আবদ্ধ। প্রকৃতি থেকে যেমন মানুষকে বিচ্ছিন্ন করা যায় না, তেমন মানুষও সেই প্রকৃতির মধ্যেরকারী সম্পদ। তাহলে প্রকৃতি এবং মানুষের প্রসঙ্গ যে উপমা মাধ্যমে কবি এই কবিতায় ফুটিয়ে তুলেছেন, সেই সমস্ত উপমাগুলো অবশ্যই দিতে হবে এই কবিতার আলোচনায়। দেখে নেব 20 নম্বর প্রশ্ন। 20-তে কি লেখা আছে? আকাশে 7টি তারা কবিতায় কবির উপমা প্রয়োগের দক্ষতা আলোচনা করো। তাহলে দেখো, এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করলাম সেটা তো এক ধরনের উপমা চিত্রকল্প প্রয়োগের কথাই আমরা আলোচনা করেছি। রবীন্দ্রনাথ জীবনানন্দ দাশের সম্বন্ধে কবিতার প্রসঙ্গে বলছেন যে তার কবিতা চিত্ররূপময়। অর্থাৎ তিনি যে উপমাগুলো ব্যবহার করেছেন এই কবিতার মধ্যে, তোমরা দেখেছো যে মেঘকে তিনি তুলনা করেছেন কি কামরাঙা লালের সঙ্গে। তারপরে এই মেঘ যখন গঙ্গাসাগরে মিশে যাচ্ছে, তখন তার রং হয়ে উঠছে মৃত মণিয়ার মতন। এবং এই সন্ধ্যার রূপকে কবি তুলে ধরেছেন কেশবতী কন্যার
প্রসঙ্গে। এই ধরনের যে উপমার প্রয়োগ, এই উপমার প্রয়োগ যেমন কবিতাকে তাকে এক সৌন্দর্য দিয়েছে, এক গম্ভীরতা দিয়েছে, প্রকৃতির নিবিড়তা দিয়েছে, তার সঙ্গে আমরা সেই চিত্রকল্পময়তাকেও খুঁজে পাই তার লেখনীর মধ্যে দিয়ে। এবং কালের পুতুল গ্রন্থে বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশের কবিতা সম্পর্কে বলছেন যে তিনি ছবি আঁকতে খুব নিপুণ, তার ছবিগুলো যতটা না চিত্র, তার চেয়ে অনেক বেশি বর্ণের, গন্ধের বা স্পর্শের, বলা যেতে পারে বিশেষ করে গন্ধের বা স্পর্শের। তাহলে এইগুলোকেই তোমাদের লিখতে হবে। অর্থাৎ ইমপ্রেশনিস্ট কবিদের মতন তিনিও চিত্ররূপময় অর্থাৎ চিত্রকল্পের ব্যবহার তার কবিতা জুড়ে এক অসম্ভব রকম ব্যঞ্জনা তৈরি করে এবং যেটা আমাদেরকে অবশ্যই আকৃষ্ট করে। চলে যাব 21 নম্বর প্রশ্ন। এরই মাঝে বাংলার প্রাণ, এরই মাঝে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? তাহলে এরই মাঝে বলতে এই যে বাংলার প্রকৃতির যে সান্ধ্যকালীন রূপের যে টুকরো টুকরো অনুষঙ্গ, সেগুলোর মধ্যে দিয়ে লুকিয়ে রয়েছে বাংলার প্রাণের সন্ধান বা বাংলার প্রাণের শিকড়। তাহলে এটাই লিখতে হবে যেগুলো আলোচনা করা হয়েছে। এরই মাঝে বাংলার প্রাণের অনুভূতি কিভাবে প্রকাশ পেয়েছে তা কবিতা অনুসরণে লেখো। তাহলে এরই মাঝে বাংলার প্রাণের যখন লিখবে যে প্রাণের অনুভূতি কিভাবে প্রকাশ পেয়েছে, তাহলে একইভাবে লিখতে হবে যে তোমাদের যে যে সমস্ত গাছের কথা, অর্থাৎ মাছের কথা, চাঁদা সরপুটি মাছ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক স্বর, এই সমস্তগুলো বা কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, এই সমস্ত প্রসঙ্গগুলোকেই কিন্তু তোমাদের গুছিয়ে তারপরে শেষ করতে হবে যে এই প্রকৃতির কাছেই কবি বারে বারে ফিরে আসতে চেয়েছেন এবং সান্ধ্যকালীন রূপের এক অভিনব বর্ণনা দিয়েছেন তার এই কবিতাতে। তাহলে এখানেই শেষ হচ্ছে আমাদের আকাশে 7টি তারার যত রকম SAQ LAQ অর্থাৎ 3 এবং 5 সেগুলোর আলোচনা।